আজ আমরা এমন একজনের গল্প শুনব, লোককথা অনুসারে তার নাম শুনলে নাকি এখনও সুন্দরবনের গহীনের হিংস্র বাঘ পর্যন্ত থমকে দাঁড়ায়। সুন্দরবনকে ঘিরে যাদের জীবিকা সেই কাঠুরে বা মৌয়াল, বনে প্রবেশের আগে আজও তারা সেই ব্যক্তিরই নাম জপে। শুধু তাই নয়, তিনি নাকি নিয়ন্ত্রণ করতে পারেন বনের হিংস্র পশুদের। আজ থেকে কয়েকশো বছর আগে যখন এই অঞ্চল ছিল হিন্দু রাজাদের অধিকারে, তখন এই মুসলিম রাজপুত্র তার ভবিষ্যৎ সিংহাসন ও ঐশ্বর্য ছেড়ে সর্বক্ষণের ছায়াসঙ্গী ভাইকে সাথে নিয়ে কেন প্রবেশ করেছিলেন এই গহীন সুন্দরবনে? কিভাবেই বা তিনি প্রেমে পড়লেন এক হিন্দু রাজকন্যার, যাকে বিয়ে করার ফলে পাল্টে গিয়েছিল একটি গোটা অঞ্চলের নকশা? আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিও টপিক লেজেন্ডস অফ সুন্দরবন, গাজী কালু অ্যান্ড চম্পাবতী চ্যাপ্টার। চলুন তবে শুরু করা যাক। আমাদের এই গল্পের নায়ক পীর বড় খাঁ গাজী, কিন্তু প্রথম জীবনে তিনি কিন্তু ছিলেন একজন রাজপুত্র। তার পিতা ছিলেন বৈরাট নগরের রাজা শাহ সিকান্দার, আর মা অজুপা সুন্দরী। বাবা চাইতেন ছেলেকেই উত্তরাধিকার সূত্রে রাজ্যের শাসনভার গ্রহণ করাতে, কিন্তু ভাগ্যের লিখন ছিল ভিন্ন। এত এত প্রভাব প্রতিপত্তি আর ধন সম্পদের মাঝেও গাজীর মন পড়ে থাকত আধ্যাত্মিকতায়। এটা এমন এক সময়ের কথা যখন এই মহাদেশে আস্তে আস্তে বিস্তার লাভ করছে মুসলিম শাসন, আর তারই সাথে ছড়িয়ে পড়ছে সুফি দর্শনের প্রভাব। গাজীকে আর সংসারে ধরে রাখা গেল না। তিনি ঠিক করলেন আধ্যাত্মিক সাধনায় ও ইসলাম প্রচারেই ব্যয় করবেন তার সারাটা জীবন। সেই লক্ষ্যেই প্রাসাদ ত্যাগ করলেন তিনি। তার সঙ্গী হলেন তার সর্বক্ষণের সঙ্গী কালু, যাকে লোককথা অনুসারে অনেক স্থানে গাজীর পালিত ভাই হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা গিয়ে ঘাঁটি গাড়লেন সুন্দরবনের একটি গহীন অঞ্চলে। রাতের বেশিরভাগ অংশই প্রার্থনা করে কাটাতেন তারা, আর দিনের বাকি অংশ বিশ্রাম ও ইসলাম প্রচার করতেন। গহীন বনে থাকতে থাকতে বনের পশু পাখিদের উপর বেশ একটা প্রভাব বিস্তার করে ফেলেন গাজী। এটাকে একরকম ঈশ্বর প্রদত্ত আধ্যাত্মিক ক্ষমতাও বলা চলে। একদিন পথ চলতে চলতে এক দিঘির পারে গ্রীষ্মের কাঠ ফাটা গরমে অতিষ্ঠ হয়ে তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে থামতেই তিনি দেখা পেলেন অপরূপ সুন্দরী এক কন্যার। তিনি আর কেউ নন, ব্রাহ্মণ নগরের রাজা মুকুট রায়ের কন্যা চম্পাবতী। লোকগাথা বলে চম্পাবতীর রূপ ছিল নাকি আকাশের চাঁদের মতো, আর গাজী নিজেও ছিলেন অত্যন্ত সুদর্শন একজন পুরুষ। তাদের এই এক নজরের দেখাতেই একে অপরের প্রেমে পড়ে গেলেন তারা। শুধুই কি প্রথম দেখাতে প্রেম? বোধ হয় না। খুব সম্ভবত এর পেছনে লুকিয়েছিল এক ঐশ্বরিক সংকেত। কিন্তু চম্পাবতী তো হিন্দু রাজার কন্যা। এখানে প্রথমে গাজীকে বাঁধ সাধল তার নৈতিকতা। কিন্তু শত চেষ্টা করেও যখন তিনি চম্পাবতীকে ভুলতে পারলেন না, তখন একরকম বাধ্য হয়েই কালুকে দিয়ে তিনি চম্পাবতীকে বিয়ের প্রস্তাব পাঠালেন রাজা মুকুট রায়ের কাছে, সাথে ইসলামের দাওয়াতও। কিন্তু ইতিহাসে এই ধরনের ঘটনায় যে ফলাফল আসে, এক্ষেত্রেও ঘটল ঠিক সেটাই। প্রচণ্ড রেগে গেলেন রাজা মুকুট রায়। শুধু তাই না, তিনি বন্দি করলেন কালুকে এবং প্রহরীদের নির্দেশ দিলেন ঠিক 2 দিন পর সকালবেলা কালুকে শুলে চড়ানোর। আর এই 2 দিন কালুকে বিশেষ খাতির করারও আদেশ দিলেন তিনি। এখানে বলে রাখা ভালো, শুল জিনিসটি হলো এক ধরনের তীক্ষ্ণ লোহার শলাকা। তৎকালীন সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রচণ্ড কষ্ট দিয়ে হত্যা করার লক্ষ্যে এই শুলে চড়ানো হতো। তো যাই হোক, কালুকে আটক করা হয়েছে এবং তাকে রাজা শুলে চড়ানোর আদেশ দিয়েছেন। এটা শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন গাজী। দারুণ ক্রোধে হুঙ্কার করে উঠলেন তিনি, আর তার সেই হুঙ্কারে একটি দুটি করে হাজারে হাজারে বাঘ বের হয়ে আসতে শুরু করলো সুন্দরবনের গহীন থেকে। এরই মধ্যে বেশ বড়সড় একটি বাঘের ওপর চড়ে বসলেন গাজী নিজে। রওনা দিলেন মুকুট রায়ের প্রাসাদ অভিমুখে।
শোনা যায় গাজী পীর যেমন বিশেষ করে বাঘকে নিয়ন্ত্রণ করতেন, তেমনই নাকি কালু নিয়ন্ত্রণ করতে পারতেন বা শিখেছিলেন কুমিরকে। আর তাই গাজীর এই সেনা দলে অগণিত কুমিরও ছিল। কালুকে শুলে চড়ানোর ঠিক আগ মুহূর্তেই প্রথম আঘাতটি করেন গাজী। কালুকে যে সৈন্যরা শুলের দিকে নিয়ে যাচ্ছিল তাদের উপরই ঝাঁপিয়ে পড়ে বাঘ, টুটি ছিঁড়ে নেয় তাদের। ওদিকে অবস্থা বেগতিক দেখে শত শত সৈন্য রাজা মুকুট রায়ের নির্দেশে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে গাজীর বিরুদ্ধে। আর রাজার সৈন্য দলের সেনাপতি ছিলেন দক্ষিণ রায়। দক্ষিণ রায়ের কথা মনে আছে তো? আমাদের চ্যানেলে এর আগে আমরা বনবিবিকে নিয়ে যে ভিডিওটি তৈরি করেছিলাম সেখানে কিন্তু এই দক্ষিণ রায় খুব বিশেষ একটি চরিত্র। সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে ফেলুন আই বাটনে ক্লিক করে। আর সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। তো যা বলছিলাম, এত এত সৈন্য সামন্ত নিয়েও গাজীর সাথে পেরে উঠলেন না রাজা মুকুট রায়। কিছু লোককথা অনুসারে রাজার কন্যা চম্পাবতী নাকি অস্ত্র ধারণ করে যুদ্ধে বাবার বিরুদ্ধে গাজীকে সহায়তা করেছিলেন। যুদ্ধে হেরে গেলেন মুকুট রায়, সন্ধি করলেন তিনি গাজীর সাথে। এর সাথে গ্রহণ করলেন ইসলাম এবং কন্যা চম্পাবতীকে বিয়ে দিলেন তিনি গাজীর সাথে। দিতে চাইলেন রাজত্ব, কিন্তু বিয়ের পর কিন্তু গাজী এবং চম্পাবতী সিংহাসনে বসেননি। তারা বেছে নিয়েছিলেন সাধারণ মানুষকে সেবা এবং আল্লাহকে পাওয়ার সেই আধ্যাত্মিক সাধনার পথ। তারা ছেড়ে গিয়েছিলেন ব্রাহ্মণনগরের এই পথ আর ফেলে গিয়েছিলেন গাজী কালু আর চম্পাবতীর এই উপাখ্যান। গাজী কালু ও চম্পাবতীর এই কাহিনী কি শুধুই মানুষের মুখে মুখে ঘুরে ফেরা কোনো গল্প? একদমই না। আজ থেকে কয়েক শত বছর আগে 1687 সালের দিকে কবি কৃষ্ণরাম দাস তার রায়মঙ্গল কাব্যে প্রথম লিখিতভাবে গাজী পীরের অস্তিত্ব তুলে ধরেন। এরপর 1790-এর দশকে লেখেন শেখ খোদাবক্স পূর্ণাঙ্গ গাজী কালু ও চম্পাবতী কাব্য। ব্রিটিশ মিউজিয়ামে আজও সংরক্ষিত আছে 19 শতকের গোড়ার দিকে তৈরি গাজী পট, যেখানে চিত্রকলার মাধ্যমে এই বীরের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। গবেষকদের ধারণা গাজীর পট উপাখ্যান বা এই ধরনের ঐতিহ্যবাহী লোকচিত্রকলা সেই খ্রিস্টীয় 7ম শতক থেকেই শুরু করে পরবর্তী কয়েক শত বছর ধরে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, যশোর, খুলনা, রাজশাহীর গ্রামাঞ্চলে বিনোদনের অন্যতম মাধ্যম ছিল। এসবের মাধ্যমেই শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার কবি ও শিল্পীরা এই নামগুলোকে অমর করে রেখেছেন। গাজী পীরের বাবার নাম সকল স্থানে শাহ সিকান্দার উল্লেখ করা হলেও তার মায়ের নাম নিয়ে সংশয় রয়েছে। কোথাও তার নাম এসেছে অজুপা সুন্দরী, কোথাও বা বিবি ফাতেমা, আবার কোথাও শাহজাদি বিবি। বরখা গাজীর নিজের পরিচয় নিয়েও রয়েছে নানান মত। অনেকের ধারণা মধ্যযুগে এই বাংলা অঞ্চলে ইসলাম প্রচারকদের মধ্যে যারা শীর্ষস্থানধারী ব্যক্তি বা ওই দলের যিনি নেতা হতেন তাকে বা তাদেরকে বরখা গাজী পদবি দেওয়া হতো। সেই অর্থে এটি একটি পদের নাম। আবার অনেক ঐতিহাসিক মনে করেন 13শ শতাব্দীতে ইসলাম প্রচারক জাফর খাঁ গাজীর পুত্র ছিলেন এই বড়খান গাজী বা বড় খাঁ গাজী। আবার অন্যদিকে বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের রচয়িতা সুকুমার সেন মনে করেন 14শ শতকের পীর সুফি খান পরবর্তীকালে 16শ শতকে বড় খাঁ গাজী নামে পরিচিত হয়েছিলেন। ভিন্ন মানুষের ভিন্ন মত, কিন্তু দুঃখের কথা এত এত মতের মাঝেও এই অলৌকিক শক্তির অধিকারী মানুষটির সঠিক পরিচয় সম্বন্ধে এখন পর্যন্ত কেউ কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেননি। প্রচলিত রয়েছে দক্ষিণ 24 পরগনার সোনাপুর অঞ্চলে জঙ্গল কেটে বসতি স্থাপন করেছিলেন এই পীর বড়খাঁ গাজী। এই অঞ্চল সহ সুন্দরবনের কোল ঘেঁষা অঞ্চলগুলোতে বসবাসরত মানুষের বিশ্বাস অনুযায়ী গাজী পীর বাঘ, সাপ, কুমিরের মতো হিংস্র সব জন্তুকে নিয়ন্ত্রণ করতে পারতেন এবং কখনো কখনো তাদের যুদ্ধের সৈনিক হিসেবে ব্যবহারও করতেন। আর তাই সুন্দরবনকে ঘিরে জীবিকা নির্বাহ করা সেই সকল কাঠুরে, জেলে ও মৌয়ালরা বনে প্রবেশের আগে গাজী পীরের কাছে সাহায্য চেয়ে নেয় সেই বিশ্বাসে, যাতে কোনো হিংস্র জন্তু বা অন্য কোনো বিপদ তাদেরকে না ছুঁতে পারে।
আমাদের এই গল্পের খলনায়ক রাজা মুকুট রায় কি কাল্পনিক? সেটাও না। ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্র তার যশোর খুলনার ইতিহাস গ্রন্থে মুকুট রায়কে একজন বাস্তব সামন্ত রাজা হিসেবে বর্ণনা করেছেন। এই মুকুট রায়কেই আবার সুন্দরবনের কিংবদন্তিতে রাজা দক্ষিণ রায় হিসেবে দেখানো হয়েছে। আবার কিছু লোককথা অনুযায়ী দক্ষিণ রায় ছিলেন রাজা মুকুট রায়ের সেনাপতি। কৃষ্ণরাম দাসের রায়মঙ্গল কাব্যে রয়েছে আঞ্চলিক ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে গাজী পীরের সাথে স্থানীয় বাঘ দেবতা দক্ষিণ রায়ের যুদ্ধ হয়েছিল। তারপর নাকি স্বয়ং ঈশ্বরের হস্তক্ষেপে তাদের এই যুদ্ধের অবসান হয়। তারপর তাদের মধ্যে সন্ধি হয়। সেখানে শর্ত অনুযায়ী দক্ষিণ রায় ভাটি অঞ্চলের কর্তৃত্ব পেলেও পীর গাজী সকল অঞ্চলের শ্রদ্ধা ও সম্মানের অধিকার লাভ করেছিলেন। গল্পগাথায় উল্লেখিত এই যুদ্ধটি খুব সম্ভবত ছিল দুটি ভিন্ন সংস্কৃতির ক্ষমতার সংঘাত, আর তারপর তাদের মধ্যে শান্তি চুক্তি রিপ্রেজেন্ট করে তৎকালীন এই উপমহাদেশের হিন্দু ও মুসলিমের মাঝে থাকা সাম্প্রদায়িক সম্প্রীতি। এবার আসি সব থেকে বড় প্রশ্নে, এই পৃথিবীতে গাজী, কালু ও চম্পাবতীর শেষ ঠিকানা হয়েছিল কোথায়? ঝিনাইদহের কালীগঞ্জের 12 বাজারে চলে যান। সেখানেই গাজী, কালু ও চম্পাবতীর 3টি পাশাপাশি মাজারের দেখা পাবেন। প্রত্নতাত্ত্বিকভাবেও এটি খুব বিশেষ একটি স্থান, কারণ এখানে সুলতানি আমলের অনেক স্থাপত্য ও চম্পাবতীর দিঘি আজও বিদ্যমান। তবে বিভ্রান্তি আছে এখানেও, কারণ সুন্দরবনের সাতক্ষীরা বা ভারতের 24 পরগনার অনেক স্থানেও তাদের মাজার বা আস্থানা রয়েছে বলে দাবি করা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত পশ্চিমবঙ্গের 24 পরগনার পশ্চাৎভূমিতে অবস্থিত ঘুটিয়ারি শরীফে থাকা গাজী পীরের মাজার। কিন্তু একজন ব্যক্তির এতগুলো কবর কি করে থাকা সম্ভব? ইতিহাসবিদদের মতে এই সুফি সাধকেরা এক জায়গায় স্থির থাকতেন না। তারা বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন। যেখানেই তারা অবস্থান করেছেন বা ধর্মপ্রচার করেছেন, তাদের ভক্তরা সেই স্মৃতিকে ধরে রাখতে সেখানেই একটি করে চিহ্ন মাজার বা আস্তানা তৈরি করেছেন, আর তার ফলেই তৈরি হয়েছে এই বিভ্রান্তির। তবে গাজী, কালু ও চম্পাবতীর মূল ঐতিহাসিক সমাধি হিসেবে ঝিনাইদহের 12 বাজারকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনার কি মনে হয়, গাজী, কালু কি শুধুই কল্পনা নাকি এক বিস্তৃত ইতিহাস? ইতিহাসের পাতায় থাকুক বা মানুষের হৃদয়ে, আপনি যদি তাদের চিনে থাকেন, তবে সুন্দরবনের নোনা বাতাসে আজও আপনি টের পাবেন তাদের অস্তিত্ব। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।